আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাতে অবনীর দাদা কাশেম অবনীকে নিয়ে বাসায় তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিল। সবাই যখন একসাথে ডিনারে বসেছিল তখন কাশেমের লাস্ট ওয়ার্নিং, অবনী কোনো অবস্থাতেই বাড়ির বাইরে যেতে পারবে না। পড়ালেখা, প্রাইভেট সবকিছু বন্ধ। ইভেন্ট সে কোনো কেনাকাটাও করতে যেতে পারবে না। তার ইমার্জেন্সি কিছু প্রয়োজন হলে মাকে বলবে, মা ম্যানেজ করে দেবে। এবং আরও বলল 2-1 দিনের মধ্যে একটা ভালো পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। সে যেন কোনো অবস্থাতেই উল্টাপাল্টা কোনো কিছু না করে, তাহলে কাশেম সীমা লঙ্ঘন করতে বাধ্য হবে। অবনী তার মা ও বাবা কথাগুলো চুপচাপ শুনে গেল। কেউ কোনো রিপ্লাই দিল না, কেননা বাসার সবাই কাশেমকে জমের মতো ভয় পায়। পরদিন সকালে সবাই যখন নাস্তা করে যে যার কাজে বেরিয়ে পড়েছে তখন হঠাৎ কলিং বেল বেজে উঠল। অবনীর মা দরজা খুলে দেখতে পেল মানিক নামের তাদের মহল্লার ছেলেটা দাঁড়িয়ে আছে। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? মানিককে দেখে ভয়ে চমকে উঠল রেখা বেগম। আমি তো ভালাই আছিলাম, তো এখন ভালো থাই কেমনে? আপনারা তো ভালো থাকতে দিচ্ছেন না। সহেন তো দেহি একটু ভিতরে যাই বই। রেখা বেগমকে হালকা ধাক্কা দিয়েই ঘরের ভেতরে প্রবেশ করলো মানিক। তা তুমি হঠাৎ না বলে চলে আসলে যে? রেখা বেগম ছটফট দরজা বন্ধ করে মানিকের পেছন পেছন ছুটে আসলো। কি কন আন্টি, আপনি আমার জিয়ানা দেখেন হেনে কথা কন। হঠাৎ এখন কি হলো? আমি আসাতে কি আপনি বিরক্ত হলেন? না না, বিরক্ত হব কেন? অবনী বাসায় আছে তো তাই বলছি। ও, তাহলে আমার বউ বাসায় আছে। কই তার রাহেন দেহি, নাকি আমি রাহুব? কি বলছো এগুলো? রাগান্বিত হয়ে রেখা বেগম বলল। আবার মানিকের দুঃসাহসের কথা ভেবে ফিক করে হেসে উঠে বলল, তুমি তো জানোই বাবা, অবনী তোমাকে দু চোখে দেখতে পারে না। আমরা সারাক্ষণ চেষ্টা করছি অবনী যেন তোমাকে মন থেকে ভালোবেসে নিজেই আমাদেরকে সে বলে যে তোমাকে ভালোবাসে। এই পর্যন্ত তো তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক না বাবা? আন্টি আর নাটক করেন না। আপনাদের নাটক দেখতে দেখতে আমি বুড়া খাটাস হইয়া গেছি। আপনাদের মাইয়া লইয়া ব্যবসা এবার বন্ধ করেন। জীবনে আপনাদেরকে যা খাওয়াইছি, যে পরিমাণে টাকা দিছি, আপনার মায়ার মতো আরো 10টারে এক পাল্লায় বসাইয়া দেওয়া হগল কিছু রাখেন, তাহলে আমার পাল্লাই বাড়ি হব। পাশের রুম থেকে অবনী কথাগুলো শুনে বেরিয়ে আসলো এবং মানিককে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, এর ভেতর আপনি এখান থেকে চলে যান। উম্মা শাশুড়ি আম্মা, আমার বউটারে দেহি আদব কায়দা শিখান নাই। হেলে দুলে অবনীর চতুর্পাশে ঘুরতে ঘুরতে কথাটি বলল মানিক। এই বেয়াদব, তোর বউকে? হ্যাঁ, বেরো এখান থেকে, না হলে কিন্তু। রাগে সিংহের ন্যায় গর্জে ওঠা অবনী। অবনী মা, তুই ভিতরে যা, আমি দেখছি। অবনীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো রেখা বেগম। চুপ কর, তোদেরকে আর দেখতে হবে না। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে আমি এই পরিবারের সন্তান। এত লোভী তোমরা, টাকার এত প্রয়োজন তোমাদের, এত নেশা টাকার প্রতি, যে নিজের মেয়েকে পর্যন্ত মানুষের কাছে বিক্রি করতে দ্বিধা পাওনি। ছি। অবনীর কথা শুনে রেখা বেগম মাথা নিচু করে শুনতে লাগলো। কতটুকু পাপ করলে মা বাবা তার সন্তানকে পর্যন্ত ভয় পেয়ে মাথা নিচু করে থাকে তা ঠিক এই মুহূর্তে অবনীর মাকে দেখলে বোঝা যাচ্ছে। আর আপনাকে বলছি, প্রয়োজনে নিজের গায়ে আগুন লাগিয়ে দেব, তবুও আপনার মতো লম্পটের সাথে থাকতে পারবো না। বিয়ে তো দূরের কথা, সুতরাং এই আশা বাদ দেন আপনি। আর যে আমার কথা বললে আপনার থেকে টাকা নিয়েছে, তার থেকে টাকা আদায় করে নেন। আমাকে এর ভেতর জড়াবেন না, কান খুলে শুনে রাখুন। আর যদি আমার সামনে আপনাকে দেখেছি না, তাহলে কিন্তু আমাকে কেউ ঠেকাতে পারবে না, খুন করবো আমি আপনাকে। ওরে আমার টুনটুনি পাখি, তুমি দেহি খুব চটন চটন কথা শিখে ফেলাইছ। এটা কি আমি তোমাদেরকে টিয়া ধার দিছি যে ফিরত নিমু? আমি তো ইনভেস্ট করেছিলাম তোমারে নেওয়ার লাই। এখন তো আমার জিনিস আমারে বুঝা নেওয়ার লাগবো। কথাটা বলে মানিক অবনীর হাত ধরতে গেল। তখনই অবনী মানিকের হাতে জোরে একটা ধাক্কা মারল। মানিক অবনীকে থাপ্পড় মারতে গেল। তৎক্ষণাৎ অবনী মানিকের হাত ধরে ফেলল এবং সে বলল, মিথ্যার গায়ে এত শক্তি নেই যে সত্যকে আঘাত করতে পারে। আমি তোকে আবারও বলছি, আমি কিছুই জানি না যে তুই কার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমায় জ্বালাচ্ছিস। একটা কথা মনে রাখিস, তোর মতো অমানুষদের না আমি ভয় পাই না। মানিকের হাত শক্ত করে ধরে মোচড়াতে লাগলো অবনী। মানিক হাত ছাড়ানোর জন্য চেষ্টা করলো। অবনী হাত ছেড়ে দিল এবং মানিক চলে যাওয়ার সময় বলে গেল, কামটা ঠিক করলি না। মালিক কেমন এখন এটা বুঝবি। রাগে ভয়ঙ্কর রূপ ধারণ করলো মানিক।
মানিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অবনী ছুটে যেই তার রুমের দরজা বন্ধ করতে গেল, কিন্তু অবনীর মা দরজা বন্ধ করতে দিল না। অবনী, মা আমার, এদিকে আয়, আমার কাছে আয়। ভয়ে ভয়ে কথাটি বলে অবনীর মাথায় হাত বুলিয়ে দিতে গেল রেখা বেগম। মা প্লিজ এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও, ভীষণ একা থাকতে ইচ্ছে করছে আমার, প্লিজ যাও এখান থেকে। বর্ষার ঢলের মতো অবনীর দুচোখ বেয়ে কষ্ট ঝরতে লাগলো। লজ্জায় নিরুপায় হয়ে অপরাধীর মতো রেখা বেগম অবনীর রুম থেকে বেরিয়ে এলো। আকাশ সমান কষ্ট নিয়ে বেডের উপর হয়ে শুয়ে আছে অবনী। কোথাও তার আজ মাথা গোজার ঠাঁই নেই। এত এত অবিশ্বাসীদের ভিড়ে নিজেকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছে সে। চারদিকে হতাশার পাহাড়, দুঃখের অমানিসার মাঝে পড়ে আছে অবনীর সদ্য বেড়ে ওঠা জীবন। অবনীকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাসায় কাজের অনেক চাপ, তাই অবনীর মা অবনীর নানুকে নিয়ে আসছে। অবনীর নানু বাসায় আসার পর অবনীর কাছে গেল, দরজা বন্ধ করে অবনীকে জিজ্ঞেস করলো সবকিছু। নানুকে সব কথা খুলে বলল অবনী। অবনীর নানু তার পরিবারের সবাইকে খুব ভালো করে আগে থেকে জানতো, তাই তিনি বললেন, তুই একদম চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ। আমি তো জানি আমার মেয়ে, আমার নাতি কত বড় লোভী। আমি তাদের জন্য তোর জীবনটা নষ্ট হতে দেব না। বুবু আমার, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন নিবি। আমি দেখছি কি করা যায়। চিন্তায় নিজের চেহারার কি হাল করেছিস। মনের মাঝে আর কষ্ট নিস না বুবু, আমি যেহেতু এসে পড়ছি, তোর ভালোই হবে, ধৈর্য ধর। নানুকে পেয়ে আর তার কথা শুনে নতুন করে আশার আলো ফুটে উঠল অবনীর জীবনে। সে নিজেও একটা কষ্ট রাখার জায়গা খুঁজে পেল। তুমি এসে অনেক ভালো করেছো নানু। এই লোভী মানুষদের ভিড়ে আমার না দম বন্ধ হয়ে আসছিল, অসহ্য যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছিল বারবার। এমন কথা বলিস না বুবু, মেয়েদের জীবনটাই এমন, কখনো দুঃখ কখনো হাসি, এভাবেই পার করতে হয় সময়টুকু সব। ছোটবেলা থেকেই আব্বুকে দেখছি নামমাত্র বাড়িতে থাকে, কখনো কখনো 10-15 দিন হয়ে যায় আব্বু বাড়িতেই আসে না। কত কষ্ট করে আমাদের জন্য, মনেই হয় না উনি বেঁচে আছে। নামমাত্র এই পরিবারে তার দেখা পাই আমি, অথচ তার কত কষ্টের টাকা 2 হাতে খরচ করে আমার দাদা আর আম্মু। কখনো আব্বুকে কিচ্ছু বলতে দেখিনি, শুধু একটা কথাই বলে, আমার যত কষ্টই হোক তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা নানু, মা হয়ে কিভাবে আমার এত বড় একটা নিকৃষ্ট মানুষের কাছে বিক্রি করে দিতে পারলো দিনের পর দিন? আমি কি এতটাই ফেল না বলো? কষ্টে দুচোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে অবনীর। কাঁদিস না বুবু, ওরা যে পাপ করছে তার শাস্তি ওরা পাবেই। তুই যা চাস আমি তোকে তাই করার ব্যবস্থাই করে দিব। এবার চল, হাত মুখ ধুয়ে আমার সাথে খাবি, চল। সকাল থেকে বাসায় তোড়জোড় চলছে রান্নাবান্নার। অবনীকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঢাকা শহরের ছেলে, নিজের বিজনেস আছে, ঢাকায় নিজের বাড়ি আছে, বেশ টাকাওয়ালা। আর এই জন্যই অবনীর পরিবার, বিশেষ করে অবনীর দাদা ও তার মা, এই ছেলের সাথে অবনীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মহল্লার আশেপাশে কাউকে কিছু জানতে দেয়নি তারা, কেননা মানিক যদি জানতে পারে তাহলে ঝামেলা করবে। কিছুতেই অবনীর বিয়ে অন্য কোথাও দিতে দেবে না মানিক। অবনী বারবার ফোনে ট্রাই করে যাচ্ছে হিমেলের সাথে কথা বলার, কিন্তু হিমেল তো ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে অবনীর নাম্বার। এমত অবস্থায় কি করবে অবনী? আবারও আকাশ সমান চিন্তা এসে ভর করেছে অবনীর মাথায়। সে ডিসিশন ফাইনাল করে ফেলেছে, যে করেই হোক তাকে হিমেলের সাথে দেখা করতেই হবে। অবনী তার নানুকে বলল, নানু আমি হিমেলের সাথে দেখা করতে চাই, তুমি যে করেই হোক ম্যানেজ করে দাও। হ্যাঁ ঠিকই বলেছিস, আয়োজন দেখে মনে হচ্ছে এবার তোর বিয়ে কেউ আটকাতেই পারবে না, কিন্তু এই অবস্থায় কিভাবে কি করবি? নানু তুমি আম্মুকে বলো আমাকে নিয়ে পার্লারে যাবে। এত ভালো পাত্রপক্ষ আসছে, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, হয়তো তারা পছন্দ করবে না, তাই পার্লার থেকে আমায় সাজিয়ে নিয়ে আসবে। ঠিকই বলছিস বুবু, দাঁড়া আমি বলছি। এটা বললে রেখা এক কথায় রাজি হয়ে যাবে। হ্যাঁ নানু তুমি প্লিজ একটু ব্যবস্থা করো না। ভয়ে টেনশনে গলা শুকিয়ে আসছে অবনীর। চেহারার কথা উঠতেই রেখা বেগম দেখলেন আসলেই তো তার মেয়ের চেহারা কয়েকদিনে নষ্ট হতে বসেছে। এমন রূপ দেখলে পাত্রপক্ষ রাজি নাও হতে পারে। তাই মায়ের কথায় রাজি হয়ে অবনীকে পার্লারে নিয়ে যেতে বললেন রেখা বেগম।
অবনীর নানু আর দেরি না করে অবনীকে কথাটি বলল। অবনী তার নানুকে নিয়ে খুব দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। ব্যাগে ছিল 2-3টা সেট ড্রেস, একটা বোরকা সেট, তার প্রিয় ডায়েরি চ্যালেঞ্জ আর হিমেলের গিফট রেশমি চুড়ি। ট্যাক্সি করে খুব দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছে গেল অবনী ও তার নানু। নানু, আমার জন্য তুমি অনেক কষ্ট করলে। আমি জানি না আমার পরিবার তোমাকে কত কথা শোনাবে। ক্ষমা করে দিও আমায় প্লিজ। কান্নায় ভেঙে পড়ল অবনী। এছাড়া যে আমার আর কোনো পথ নেই। ক্ষমা করে দিও নানু। বুবু, তুই আমার বড় আদরের নাতনি। জানি না কোথায় যাচ্ছিস, তোকে এদিকেও রাখতে পারছি না, ওদিকেও ছাড়তে পারছি না। এখনো ভেবে দেখ, তুই যদি মনে করিস ফিরে গেলে ভালো হবে, ফিরে চল। অবনীর নানু কাঁদতে কাঁদতে বলল। নানু, আমি হিমেলকে ছাড়া অন্য কাউকে আবার মনে জায়গা দিতে পারবো না। আমার হৃদয়ের সবটা জুড়ে কেবল একটা নামই আছে, হিমেল। আমার নিজের থেকেও আমি তাকে বেশি ভালোবাসি। তাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি প্লিজ আমার জন্য দোয়া করো। এভাবে কষ্ট নিয়ে আমায় বিদায় দিও না প্লিজ। ও যদি তোকে অবহেলা করে, ফিরিয়ে দেয়, কি করবি বুবু? নানু, হিমেলের চোখে আমি কোনো স্বার্থপরতা দেখিনি। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সে কখনো উপেক্ষা করবে না। আমার ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবো নানু, সে নিশ্চয়ই বুঝতে পারবে। অনিশ্চিত আশা অবনীর চোখে মুখে। তাই যেন হয় রে বুবু, তাই যেন হয়। অজরে কাঁদতে থাকে অবনীর নানু, আর অবনীর গায়ে হাত বোলাতে থাকে। নানু, তুমি এবার চলে যাও, আমি তোমায় ট্যাক্সি ভাড়া দিয়ে দিচ্ছি। আর শোনো, সব দোষ আমাকে দিবা, ওদের হয়ে কোনো কথা বলবা না। সব দোষ আমাকে দিবা, ওদের হয়ে কথা বলবা, তাহলে তোমার উপর চাপ কম আসবে। আমাকে যা করার করুক, যা বলার বলুক, তুই এ নিয়ে চিন্তা করিস না বুবু। তুই শুধু ভালো থাকিস এই দোয়াই করি। এই নে, তোর বিয়েতে একটা গয়না দিব বলে কিছু টাকা জমাচ্ছিলাম, এটা তোর কাছে রাখিস বুবু। ছোট্ট একটা পার্স থেকে টাকা বের করে অবনীকে দেয় তার নানু। প্রিয় নাতনিকে অজানা গন্তব্যে কিছুতেই ছেড়ে দিতে মন চাইছে না মানুষটার, কিন্তু তারপরও তাকে ছেড়ে যেতে হচ্ছে এক নিদারুণ নিষ্ঠুর বিদায়ী ক্ষণ। ট্যাক্সি ভাড়া করে নানুকে দ্রুত বাসায় পাঠিয়ে দিল অবনী। তারপর টিকিট কাউন্টারে যেয়ে সোজা খুলনার টিকিট কাটল সে। জানতে পেল গাড়ি আধ ঘন্টা পর আসবে। যেহেতু বাসা থেকে পালিয়ে এসেছে, সেহেতু তাকে খুঁজতে দ্রুত লোক আসতে পারে এটা ভেবে যাত্রী ওয়েটিং রুমের পাশের ওয়াশরুমে যেয়ে বোরকা ও মেকআপ পরে নিজেকে আড়াল করল অবনী। গাড়ি চলে আসলো। অবনী দ্রুততার সঙ্গে গাড়িতে উঠে মাঝের দিকের একটা সিটে বসলো। জিদে পড়ে এই অজানা পথে পা বাড়িয়েছে অবনী, তাই তার চোখে মুখে কঠোরতার রূপ দৃশ্যমান। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। একে একে যাত্রীতে ভরে যাচ্ছে চারপাশ। এক মধ্যবয়সী পুরুষ তার পাশে এসে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে গ্রামের মানুষ। লুঙ্গি পরা আর একটি শার্ট, সাথে ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে এসেছে। বোন, আমার এই সিট নাম্বার কোনটা একটু দেখে দিবা? আমি পড়ালেখা জানি না। বিনয়ের সাথে অবনীকে বলল লোকটি। লোকটির হাতে বাসের টিকিটটি নিয়ে নাম্বার মিলিয়ে দেখল অবনীর পাশের সিটটাই সেই লোকটার। এটাই আপনার সিট, বুঝতে পারেন। ধন্যবাদ বোন। বলেই অবনীর পাশের সিটে লোকটি বসে পড়ল। আপনি কোথায় যাবেন? পাশের লোকটিকে জিজ্ঞেস করল অবনী। আমার বাড়ি খুলনা, ঢাকাতে কাজের জন্য এসেছিলাম। 4-5 দিন হলো আসছি। এখন বাড়ির জন্য খুব মন পড়ে, তাই চলে যাচ্ছি। হাসি মুখে অবনীর প্রশ্নের উত্তর দিল লোকটা। তুমি কোথায় যাবা বোন? আমিও খুলনাতে যাব, আমার এক রিলেটিভের মানে আত্মীয়ের বাসায়। আচ্ছা, তোমার আত্মীয়র বাসা খুলনা কোথায়? আমি আগে কখনোই যাইনি, এবারই নতুন যাচ্ছি। ওনারা আমায় এগিয়ে নিতে কাউন্টারে আসবে। কথাটি বলার পর অবনীর মাথায় আবারও চিন্তা ভর করল। এই অচেনা পথ, না জানে কি আছে তার ভাগ্যে। মনে হচ্ছে তুমি চিন্তা করছো। চিন্তা করো না, আমিও যেহেতু একই জায়গায় যাব, পথে তোমার ইনশাল্লাহ কোনো বিপদ হতে দিব না। আপনাকে অনেক ধন্যবাদ। লোকটির কথা শুনে অবনীর টেনশন কিছুটা কমল। গাড়ি চলছে খুলনার উদ্দেশ্যে। যত দূর যাচ্ছে, যত সময় বাড়ছে, অবনীর মনের মাঝে এক অজানা ভয় কাজ করছে। আবার পূর্বের সব কথা ভেবে নিজেকে সাহস দিচ্ছে অবনী। এই পথ চলায় হয় সে জয়ী হবে, না হয় ধ্বংস হয়ে যাবে, এমন দৃঢ় প্রত্যয় নিয়েই বাসা থেকে বেরিয়েছে অবনী। অন্যদিকে অবনীর নানু বাসায় যেয়ে পৌঁছালো। এত দ্রুত অবনীর নানুকে একা যেতে দেখে অবনীর মা রেখা বেগম ছুটে আসলো তার মায়ের কাছে। মা, তুমি চলে আসছো?
একা কেন? অবনী কোথায়? তড়ি ঘড়ি করে মাকে প্রশ্ন করলো রেখা বেগম এবং মায়ের পেছনের দিকে বারবার তাকাতে লাগলো। খানিকক্ষণ চুপ থেকে অবনীর নানু উত্তর দিল, তোর মেয়ে আমাকে রেখে চলে গেছে। কি কি বলছো এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? কোথায় চলে গেছে? তুমি কোথায় ছিলে? রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলতে থাকে রেখা বেগম। জানি না আমি কিচ্ছু। এই কথা বলে অবনীর নানুর মনে হলো মিথ্যা বলেও কিছু একটা বোঝাতে হবে, তা না হলে এরা আমাকে প্রশ্ন করবে বারবার। আমারে রেখে অবনী পার্লারে ঢুকছে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলছে অবনী নাকি কোথায় চলে গেছে, আমাকে বাড়ি আসতে বলেছে, তাই আমি চলে আসছি। কিছুটা ভয়ে উত্তর দিল রেখা বেগমের মা। রেখা বেগম আর এক মুহূর্ত দেরি না করে কাশেমের কাছে ছুটে গেল এবং বলল, কাশেম, অবনী পালিয়েছে। তুই এখনই সব কাউন্টারে চেক করে যে কোনো গাড়িতেই আছে অবনী। আকাশ থেকে পড়ল কাশেম। কিভাবে? কখন বেরিয়েছে? আমি না তোমাদের সবাইকে নিষেধ করেছিলাম ও যেন কিছুতেই বেড়াতে না পারে? তারপর এত দুঃসাহস সে কোথায় থেকে পায়? এখন আমার মান সম্মান কোথায় যাবে? একবার ভেবে দেখেছ? জানোয়ারটাকে পেলে আমি একেবারে মাটিতে পুঁতে ফেলবো। দাঁতে দাঁত চেপে কিরমির করে চিল্লাতে থাকে কাশেম। এখন চিল্লানোর সময় না তো, দ্রুত যা বাবা, ওকে খুঁজে বের কর। আর হ্যাঁ, পাত্রপক্ষকে ফোন দিয়ে বলে দে আমি ভীষণ অসুস্থ, আমাকে নিয়ে তোরা হাসপাতালে ভর্তি করেছিস। আমি সুস্থ হলে ভালো দিনক্ষণ দেখে তাদের আসতে বলবি। কাশেম ওখানে দাঁড়িয়ে পাত্রপক্ষকে মায়ের শেখানো কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলল এবং দ্রুত কাউন্টারে ছুটে গেল চেক করার জন্য। সাথে তার কয়েকজন পরিচিত কেউ নিয়ে গেল, কিন্তু ততক্ষণে অবনীর গাড়ি বেশ দূরে চলে গেছে। গাড়ি নির্দ্বিধায় ছুটে চলেছে খুলনার উদ্দেশ্যে। অচেনা রাস্তা, অজানা গন্তব্য, অপরিচিত মানুষের ভিড়ে অবনী যেদিকেই তাকায় তেপান্তরের শূন্যতা এসে তার বুকটাকে হাহাকারে ভরিয়ে দিয়ে যায়।